মাস্টারমশাই চিঠি। ক্ষমা ক্ষমা, দেখো শুভর চিঠি এসেছে। কি বললে? শুভ চিঠি? হ্যাঁ, কি লিখেছে? ও লিখেছে যে ওকে কলকাতার অফিস থেকে থাকবার জন্য একটা বাড়ি দিয়েছে। ও চায় সবাই মিলে গিয়ে একসঙ্গে থাকি। সত্যি? হ্যাঁ। শুভকে বাড়ি দিয়েছে? তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। তুমি আজই শুভকে লিখে দাও, আমরা সামনের রোববার সবাই কলকাতা যাচ্ছি। কোথায় যাবে বৌমা? শুভর কাছে মা। এখন থেকে আমরা সবাই ওখানেই থাকবো। সবাই মানে? হ্যাঁ দেখো মা, দীপ তো শুভর ওখানে ওর মেসে গিয়েই আছে, বাকি রইলাম তো আমরা, তুমি আমি আর ক্ষমা। এখন থেকে সবাই মিলে গিয়ে শুভর ওখানেই থাকবো। তো আজকে গিয়ে হলো সোমবার, শনিবারের মধ্যে তৈরি হয়ে নাও, আমরা আগামী রোববার রওনা হচ্ছি। আমি যাব না। যাবেন না? কেন মা? কারণটা তুমি ভালো করেই জানো বৌমা। তোমার ছোট ছেলে দীপ যেখানে থাকবে সেখানে আমার থাকা চলে না। মা একটা কথা ভেবে দেখো, তুমি তো আর এখানে একা থাকতে পারো না। তাছাড়া এতদিন পরে নতুন করে পুরনো কাসুন্দি ঘেঁটে কি লাভ বল? নতুন পুরনোর কোনো কথা নয় সৌরিন, যা হয়নি তা কোনোদিনই হবে না। 25 বছর ধরে আমি নিত্য গোপালের সেবা করে আসছি। আমার আমার এতদিনের বিশ্বাস আমি নষ্ট হতে দেব না। আপনি তো বলেন শিশুরা নারায়ণ। তাছাড়া অপরাধ যদি কিছু হয়ে থাকে সে আমরা করেছি, দীপ তো করেনি। আমাদের অপরাধের শাস্তি দীপ কতদিন ধরে বয়ে বেড়াবে বলুন মা? সে কৈফিয়ত আমি তোমাদের দেব না। তোমরা কলকাতায় যেতে চাও যাও, আমি গোপালকে নিয়ে এই গাঁয়ের বাড়িতে শান্তিতেই থাকবো। ক্ষমা ক্ষমা, হুম? কি ভাবছো ক্ষমা? ভাবছি কি আশ্চর্য, এতদিন পরেও মার কোনো পরিবর্তন হলো না। দীপ যখন এতটুকু, তখন থেকে উনি ওকে দেখতে পারেন না, ঠাকুর ঘরে ঢুকতে দেন না, কোনোদিন কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে আদরটুকুও করেননি, সবসময় দুধ ছাই করে তাড়িয়ে দিয়েছেন। অথচ দীপের কি দোষ বলো তো? ওসব কথা থাক ক্ষমা। দেখো মাকে তো আমরা বদলাতে পারবো না, কত চেষ্টাই তো করলাম। অশান্তি এড়াতে দীপকে শুভর মেসে পাঠিয়ে দিলাম, সেও তো কয়েক বছর হয়ে গেল। অথচ যা গিয়ে ওসব কথা ছাড়ো তো, এখন বলো কি ঠিক করলে? শুভর ওখানে যাবে না যাবে না? কেন যাব না? আমি তো আর মায়ের মতো পাষাণ নই। মা সবাইকে ছেড়ে একা থাকতে পারেন, কিন্তু আমি আমার ছেলেদের ছেড়ে থাকতে পারবো না। শুভ আর দীপ আমার ভালোবাসার দুই পরশমণি। এখন থেকে যতদিন বাঁচবো ওদের কাছে কাছেই থাকবো। তুমি যত তাড়াতাড়ি পারো কলকাতা যাবার ব্যবস্থা করো। কতদিন যে ওদের দেখিনি। শুভ কোথায় গেল? আসছে। আজ আমার বড় আনন্দ হচ্ছে গো। কেন বলো তো? কতদিন পরে নিজের হাতে রান্না করে ছেলেদের খাওয়াবো। কিন্তু খাবার সব ঠান্ডা হয়ে গেল, ছেলেকে ডাকো। এই তো বললো আসছে, কোথায় যে যায়। শুভ, হ্যাঁ শুভ। আসছি মা। সরি মা, সরি বাবা, ফোনটা এমন সময় এলো না, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। মা দীপ কোথায়? ওর কি সময় ঠিক আছে? নে তোরা শুরু কর তো। নাও শুরু করো। শুরু কর। আচ্ছা মা, হুম? তোমাদের এখানে ভালো লাগছে তো? হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে এই ভেবে তোর ঠাম্মাকে কিছুতেই আনা গেল না। কি আর করা যাবে বলো, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। শুভ, একটা কথা ভাবছি রে। কি? তুই তো এখন বেশ ভালোই একটা চাকরি করছিস, বাড়িটাও বেশ ভালো, তোর মার মুখে শুনলাম একটা প্রমোশনও হবে শিগগির।
তা ভাবছি তোর একটা বিয়ে দেবো এবার। একেবারে দূর দূর করে তাড়িয়ে দিল, একবার বসতে পর্যন্ত বলো না। একদম বাজে লোক। আমি ঢাকার পোলা, দেখ না কাইল একেবারে ফাটাফাটি করুম, সারুম না। কিরে, হট হয়ে গেছিস মনে হচ্ছে? হট কি করছ? মনে হইতাছিল মট কইরা ঘেটি খান ভাইঙ্গা দেই। কার ঘেটি ভাঙলি? পচা ঘুষের শালা তোকে চান্সই দিল না। কত কইরা তোর কথা কইলাম। একজন উদীয়মান শিল্পী, ভেরি ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, একবার দ্বীপেরে আপনার ফাংশনে চান্স দিয়া দেন, পাবলিক একেবারে হট কেকের মতো গবাগব গিলবো। শালা কানেই নিল না। কি বললো? কইল দীপ মানে দীপঙ্কর ব্যানার্জি, অত রকে বৈশা টেরং টেরং কইটা গিটার বাজায়। ওইসব রাস্তার আর্টিস্ট আমার ফাংশনে চলবো না। আমিও কই আইছি, দেখেন ঘোষ বাবু, আপনি পচা হইতে পারেন, কিন্তু আমিও একেবারে খাঁটি ঢাকার পোলা। আপনি পচা মুখে পচা গোবর মাখাইয়া তবে ছাড়ুন। ওসব কিচ্ছু করতে হবে না, আমার কথা শোন। কাল পচাকোষের ফাংশন তো, কাল আমি পচাকোষের মুখে ঠাস করে একটা চড় মারবো। বন্ধুগণ, আজ রাতটাকে গানে গানে ভরিয়ে তোলার জন্যে আমি এই পচা ঘোষ এক সঙ্গীত মুখর সন্ধ্যার আয়োজন করেছি। আমি জানি আপনারা পাবলিক এই হোল নাইট ফাংশনকে দারুণ এনজয় করবেন। আপনাদের এন্টারটেনমেন্টের জন্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী কিশোর কণ্ঠী, বাইরের থেকে যে আওয়াজ দিল, আজকের অনুষ্ঠানে প্রথম শিল্পী। আরে ও পচাদা, আর বাইরে সব কেলো হচ্ছে, কেলো কি হচ্ছে নাকি? আর কি হচ্ছে কি, বাইরে সব খোলা টাকের উপর সব মিউজিক পার্টি দাঁড়িয়ে নতুন স্টাইলে সব ডিস্কো নাচ করছে। এইরকম